আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আজকের ইংলিশ ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সাথে, সেটা হচ্ছে প্রিপোজিশনস। তো প্রিপোজিশনস আমরা কিন্তু ছোটোবেলা থেকেই পড়েছি, কিন্তু বিসিএসেও কিন্তু আমাদের প্রিপোজিশনস থেকে কোশ্চেন এসে থাকে। তো আমরা প্রিপোজিশনের খুঁটিনাটি জানবো এবং কিভাবে আমরা প্রিপোজিশন থেকে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো এবং সঠিক প্রিপোজিশন ইউজ করতে পারবো, সেই বিষয়গুলো আজকে শিখে নেব। প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রিপোজিশন আসলে বলতে কী বোঝায়। A preposition is a word placed before a noun or pronoun to show its relation with some other words in the sentence. অর্থাৎ এখানে আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রিপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড যেটা প্লেসড বিফোর এ নাউন, অর্থাৎ কিসের আগে বসে? নাউন অথবা প্রোনাউনের আগে বসে। নামটা যদি আমরা খেয়াল করি প্রিপোজিশন, তাহলে আমরা দেখব যে প্রিপোজিশন, তার মানে হচ্ছে পজিশন মানে আমরা জানি যে অবস্থান, আর প্রি মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ প্রিপোজিশনের অবস্থান হয় পূর্বে। কিসের পূর্বে? নাউন কিংবা প্রোনাউনের। কিন্তু শুধুমাত্র নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রিপোজিশন এমন না, পরবর্তীতে আমরা দেখব যে এটা কিন্তু অ্যাডভার্বেরও পূর্বে বসতে পারে, অ্যাডজেক্টিভেরও পূর্বে বসতে পারে। কিন্তু বেসিক্যালি ইন জেনারেল আমরা যেটা দেখি সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে থাকে প্রিপোজিশন। এবং কী জন্য বসে সেটা? ওর কাজ কি? টু শো ইটস রিলেশন উইথ সাম আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ যে ওয়ার্ডটার আগে বসছে, নাউন বা প্রোনাউনের আগে বসছে, ওই ওয়ার্ডটার বাকি সেন্টেন্সের সাথে একটা রিলেশন সে তৈরি করে প্রিপোজিশনটা। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হি কেম ফ্রম ইংল্যান্ড। এখানে ইংল্যান্ডের আগে যে বসলো ফ্রম, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, রাইট? এই ইংল্যান্ড ওয়ার্ডটাকে হি কেম এই বাকি পার্টটার সাথে এখানে অ্যাড্রেস করে দিচ্ছে কি? ফ্রম। এই ওয়ার্ডটা লিঙ্ক আপ করছে। সো ইংল্যান্ডের আগে বসছে ফ্রম, অর্থাৎ একটা নাউনের আগে বসছে, এবং বসে এই নাউনটাকে সে বাকি সেন্টেন্সটার সাথে অ্যাড আপ করছে, অথবা বাকি সেন্টেন্সের সাথে সে একটা রিলেশন দাঁড় করাচ্ছে। এই জন্যই এটাকে আমরা বলছি প্রিপোজিশন। একইভাবে দি বুক ইজ অন দি টেবল। তাহলে এই যে এখানে টেবলের আগে আমরা দেখতে পাচ্ছি অন, এটা হচ্ছে প্রিপোজিশন। এই নাউনটার আগে বসলো, এখানে দি টেবলের আগে বসলো অন, সে কিন্তু এই বইয়ের সাথে একটা রিলেশন টোটাল এখানে দাঁড় করাচ্ছে। সো আমরা তাহলে বুঝলাম যে নাউন বা প্রোনাউনের আগে বসে, এবং যেটা হচ্ছে ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের বাকি ওয়ার্ডগুলোর একটা রিলেশন ক্রিয়েট করে, তাকেই আমরা বলছি প্রিপোজিশন। আচ্ছা, এরপরে আমরা দেখি এই যে যেটা বলছিলাম যে শুধুমাত্র নাউন বা প্রোনাউনের আগে বসে এমন না, এটা কিন্তু ইভেন জিরান্ড, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগেও ইউজ হতে পারে। যেমন গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে ফ্রম হচ্ছে আমাদের প্রিপোজিশন, ঠিক না? কিসের আগে বসলো? হিয়ারের আগে বসলো। এখন আমাকে বলেন তো হিয়ার এটা কোন পার্টস অফ স্পিচ? হিয়ার হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? আমি এখানে গো অ্যাওয়ে, এখানে যদি আমি গো অ্যাওয়েকে কোশ্চেন করি, গোকে যদি আমি আস্ক করি মানে কোথায়, হোয়ার, তাহলে আমি অ্যান্সার পাচ্ছি হিয়ার। অর্থাৎ ভার্বকে যদি আমি আস্ক করি হোয়ার, তাহলে আমি অ্যান্সার পাচ্ছি হিয়ার। দ্যাট মিনস ভার্বকে মডিফাই করছে আমার এই হিয়ার ওয়ার্ডটা। তো আমরা জানি যে ভার্বকে যে মডিফাই করে, যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে, তাকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে এখানে কোথায় বসলো প্রিপোজিশন? অ্যাডভার্বে আগে বসলো। আচ্ছা, নেক্সট যে এক্সাম্পল, সেখানে আমরা দেখি আই গট দি মানি ইন ফুল। এই যে ইন, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। কিসের আগে বসলো? ফুল ওয়ার্ডটার আগে। আচ্ছা, এই ফুলটা এই সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ? এটা আমি কিভাবে বুঝবো? আমি যদি দেখি যে আই গট দি মানি, এই যে মানি, এটা একটা নাউন, রাইট? এই নাউনকে যদি আমি কোশ্চেন করি, মানি আমি কতটুকু পেয়েছি, পার্শিয়াল পেয়েছি না ফুল পেয়েছি, তাহলে আমি অ্যান্সার পাচ্ছি ফুল পেয়েছি। সো আমি দেখতে পাচ্ছি এই ফুল ওয়ার্ডটা মানি এই নাউনটাকে মডিফাই করছে। তাহলে আমরা জানি যে নাউনকে যে মডিফাই করে তাকে আমরা বলে থাকি কি? অ্যাডজেক্টিভ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুল এই অ্যাডজেক্টিভের আগে প্রিপোজিশন বসেছে। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র নাউন বা প্রোনাউনের আগে না, বরং জিরান্ড, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগেও কিন্তু প্রিপোজিশন বসে থাকে। আচ্ছা, নেক্সট এখানে যেটা বলছে যে প্রিপোজিশন কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কমপ্লেক্স। আপনার মনে হতে পারে যে কমপ্লেক্স প্রিপোজিশন আবার কেমন, আমরা সেটা এক্সাম্পল দেখি, তাহলে আরও বুঝতে ক্লিয়ার হবে। সিম্পল প্রিপোজিশন বলতে আমরা যেগুলো বুঝি, এতক্ষণ আমরা এক্সাম্পল যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন, যেমন অন, ইন, অ্যাট, বাই। আর কমপ্লেক্স প্রিপোজিশন হলো মোর দেন ওয়ান ওয়ার্ড যেখানে থাকবে, এবং মোর দেন ওয়ান ওয়ার্ড মিলে, অর্থাৎ একটা ফ্রেজ যখন প্রিপোজিশনের মতো কাজ করবে তখন আমরা সেটাকে বলছি কমপ্লেক্স প্রিপোজিশন। যেমন অ্যালং উইথ, তারপর হচ্ছে বাই ডিন্ট অফ অথবা বিকজ অফ। তাহলে এখানে অ্যালং উইথ, বাই ডিন্ট অফ, বিকজ অফ কয়টা ওয়ার্ড? এখানে দুইটা ওয়ার্ড, রাইট? এখানে তিনটা ওয়ার্ড, এখানে দুইটা ওয়ার্ড, তাহলে এখানে মোর দেন ওয়ান ওয়ার্ড। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে বলছি কমপ্লেক্স প্রিপোজিশন।
আমরা এখন উদাহরণ যদি দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল, এটা হচ্ছে সিম্পল প্রিপোজিশনের উদাহরণ। আবার আমরা যদি দেখি হি পাসড বাই ডিন্ট অফ মেরিট, তাহলে এখানে বাই ডিন্ট অফ এটা কিন্তু আমাদের কমপ্লেক্স প্রিপোজিশনের একটা এক্সাম্পল। আচ্ছা, এরপরে যেটা বলছে, আমরা এখন কিছু প্রিপোজিশনের ইউসেজ দেখব, যেমন কখন অন ব্যবহার হয়, কখন ইন হয়, কখন অ্যাট হয়। যেমন ডে অথবা ডেটের আগে কিন্তু অন ব্যবহার হয়। যেমন আমরা যদি এক্সাম্পলটা খেয়াল করি, দ্য মিটিং ওয়াজ হেল্ড অন মানডে, এই যে অন কিসের আগে ব্যবহৃত হলো? মানডে, ডে এর আগে ব্যবহৃত হলো। অথবা আমি যদি এখানে বলতাম দ্য মিটিং ওয়াজ হেল্ড অন 20th মার্চ, তাহলে এখানে কিসের আগে ব্যবহার হলো? এখানে একটা ডেটের আগে ব্যবহার হলো। সুতরাং ডেট অথবা ডে এর আগে অন ব্যবহার হয়। আচ্ছা, সেকেন্ডলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মান্থের আগে ইন ব্যবহার হয়। যেমন হি ওয়াজ বর্ন ইন মার্চ, এই যে মার্চ এটা একটা মাসের নাম, এই মান্থের আগে আমরা বসাবো ইন। এরপর বললো ইয়ারের আগেও কি ব্যবহার হয়? ইয়ারের আগেও ইন ব্যবহার হয়। যেমন আই ওয়াজ ইন এ হসপিটাল লাস্ট ইয়ার, আই ওয়াজ ইন এ হসপিটাল লাস্ট ইয়ার, তাহলে এখানে এই যে লাস্ট ইয়ার এটার আগে আমরা এখানে ইন বসাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, টাইমের আগে কি ব্যবহার হয়? টাইমের আগে অ্যাট ব্যবহার হয়। আই উইল সি ইউ অ্যাট 5 PM। আমি যদি স্পেসিফিক কোনো টাইম বলি, অ্যাট 3 AM, অ্যাট 5 PM, অ্যাট 10 AM, এই ধরনের স্পেসিফিক যখন টাইম বলবো সেই টাইমটার আগে আমরা অ্যাট বসাবো। আই উইল সি ইউ অ্যাট 5 PM। আচ্ছা, এরপরে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে অনের আরও কিছু স্পেসিফিক ইউজ। ডে এবং ডেট ছাড়াও কিন্তু অন কোথায় ব্যবহার হয়? ডিরেকশন বোঝাতে ইউজ হয়ে থাকে। যেমন আমরা আগে দেখলাম যে ডে অথবা ডেটের আগে অন বসে থাকে, এছাড়াও অন কিন্তু ডিরেকশন বোঝাতেও ইউজ হয়ে থাকে। যেমন আমরা এক্সাম্পল দেখি, ইন বাংলাদেশ উই ড্রাইভ অন দি রাইট সাইড অফ দি রোড, তাহলে এই যে দি রাইট সাইড এটা কি একটা ডিরেকশন না? রাস্তার মধ্যে দুইটা সাইড থাকে, রাইট সাইড লেফট সাইড, একটা ডিরেকশন বোঝাচ্ছি দি রাইট সাইড। এটার আগে কোন প্রিপোজিশনটা বসলো? এটার আগে বসলো অন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অন ডিরেকশনের আগে বসে থাকে। আবার বলছে কি, বিফোর এ হরাইজন্টাল অর ভার্টিক্যাল সারফেস, অর্থাৎ হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল সারফেসের আগে আমরা অন ব্যবহার করে থাকি। হরাইজন্টাল আর ভার্টিক্যাল আমরা বুঝি, তারপর আমি বলে দিচ্ছি যে এটা যদি আমি একটা প্লেন যদি কল্পনা করি, এই প্লেনটাকে আমরা বলবো হরাইজন্টাল, অর্থাৎ এইভাবে ডান থেকে বামে যেটা যাচ্ছে, আর এটাকে উপর থেকে নিচে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি ভার্টিক্যাল। ঠিক আছে, তাহলে হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল যে কোনো সারফেসের আগে কিন্তু আমরা এই অন বসিয়ে থাকি। যেমন অন দ্য টেবল, তাহলে টেবলের সারফেসটা কি? হরাইজন্টাল, রাইট? অন দি ওয়ালের সারফেসটা কি? ওয়াল তো এরকম থাকে, এই যে ওয়ালের উপরে, অন দি ওয়াল বোঝাতে এখানে বোঝাচ্ছে, তাহলে এটা ভার্টিক্যাল। সো হরাইজন্টাল আর ভার্টিক্যাল সারফেসের আগে আমরা অন ইউজ করে থাকি। এরপর বললো চলমান যানের ক্ষেত্রে অন ইউজ করে থাকি। চলমান যান মানে কি? যে যানটা অর্থাৎ যে বাহনটা, ট্রান্সপোর্ট সিস্টেমটা যেটা চলছে, যেমন ট্রেন হতে পারে, প্লেন হতে পারে, দে আর অন দি প্লেন, তাহলে প্লেন এটা তো মুভিং, ঠিক না? চলমান, সেজন্য আমরা এর আগে ইউজ করব অন। এরপরে বললো যে টু ইন্ডিকেট এনি রিজন অর গ্রাউন্ড অর ফ্যাক্ট, যেমন হি ওয়াজ অ্যারেস্টেড অন এ চার্জ অফ থেফট, সে যে অ্যারেস্ট হলো, কেন অ্যারেস্ট হলো? সে অন চার্জ অফ থেফট, অর্থাৎ তার চুরির অভিযোগে সে হচ্ছে অ্যারেস্ট হয়েছে। তাহলে এখানে অ্যারেস্ট হওয়ার রিজন বোঝাচ্ছে না, অথবা গ্রাউন্ড বোঝাচ্ছে না, কী কারণে, কোন গ্রাউন্ডে তাকে অ্যারেস্ট করা হয়েছে। দ্যাট ইজ ওয়াই এই চার্জ অফ থেফটের আগে আমরা অন বসাবো। আরেকটা এক্সাম্পল দেখি, হি হ্যাজ ডান ইট অন মাই ওয়ার্ড, সে এটা করেছে কোন গ্রাউন্ডে অথবা কী জন্য করেছে, কী কারণে করেছে? অন মাই ওয়ার্ড, আমার কথার কারণে, অর্থাৎ আমি বলেছি সেজন্য সে করেছে, এই কারণে আমরা এখানে অন বসাচ্ছি। টু ইন্ডিকেট এনি রিজন, গ্রাউন্ড অর ফ্যাক্ট উই ইউজ অন বিফোর ইট। ওকে, তারপরে যেটা বলছে আমরা এখন দেখব ইন কোথায় কোথায় আমরা ইউজ করে থাকি। আচ্ছা, ইনের ইউজগুলো যদি আমরা দেখি, প্রথমে বললো সিজন, মান্থ, ইয়ার, ডিকেড, এগুলো ছাড়াও দিনের যদি যে কোনো একটা সময় বোঝায়, তার পূর্বে বোঝায়, তখন আমরা ইন ব্যবহার করে থাকি। দিনে যে কোনো একটা সময়ের পূর্বে যদি আমরা কোনো প্রিপোজিশন ইউজ করতে হয়, তখন আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন আই ইউজুয়ালি গেট আপ ইন দ্য মর্নিং, সো আই ইউজুয়ালি গেট আপ, আমি সাধারণত উঠে থাকি। কখন উঠে থাকি? সকালে। সো এই মর্নিং এটা তো দিনের একটা স্পেসিফিক টাইম, এই টাইমের আগেও আমরা বসাবো ইন। আচ্ছা, সেকেন্ড যে ইউজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কান্ট্রি নেম অর রোডস নেম, দেশের নাম অথবা রোডের নামের আগে আমরা ইন বসাবো। যেমন দি হাউস ইজ ইন মিরপুর রোড, ইন মিরপুর রোড, সো রোডের নামের আগে আমরা কি বসালাম? ইন বসালাম। মিরপুর রোড, ঢাকা।
তারপর বললো পার্মানেন্ট কাজের কথা বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। মাই ব্রাদার ইজ ইন দ্য আর্মি, তার মানে কি আমার ভাই আর্মিতে আছে। সো আর্মিতে আছে সে, এটা তো পার্মানেন্টলি সে মানে জয়েন করেছে আর্মিতে, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে ইন ব্যবহার করব। তারপর চূড়ান্ত ফলাফল কি হয়েছিল তা জানাতে আমরা ইন ব্যবহার করে থাকি, যেমন ইন দি এন্ড উই সোল্ড আওয়ার প্রপার্টি। ইন দি এন্ড সো মানে ফাইনালি আর কি, যেটা আমরা ফাইনালি বলে থাকি, আমরা এটাকে রিপ্লেস করতে পারি এই ফ্রেজ দিয়ে ইন দি এন্ড উই সোল্ড আওয়ার প্রপার্টি। সো একদম শেষে কি হয়েছিল, ফলাফল কি হয়েছিল চূড়ান্তভাবে, সেটা আমরা যখন বুঝাই তখন আমরা ইন ইউজ করে থাকি। আর লাস্ট যে ইউজটা আমরা দেখতে পাচ্ছি সেটা বললো যে বড় প্লেসের ক্ষেত্রে আমরা ইন ইউজ করে থাকি, যেমন আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা, ঢাকা অনেক বড় একটা প্লেস, আমি ঢাকাতে বসবাস করি। ঢাকা পুরোটা জুড়ে তো আমি বসবাস করি না, যে কোনো একটা জায়গায় বসবাস করি, কিন্তু যখন আমার বলার সময় আমি বলবো যে আমি ঢাকায় বসবাস করি, একটা বড় প্লেসকে আমি রেফার করছি, তখন আমি ইন ইউজ করব। আচ্ছা, তারপরে আমরা দেখি অ্যাটের ইউজ। অ্যাট কোথায় কোথায় আমরা ব্যবহার করব। কিছুক্ষণ আগে আমরা দেখলাম না যে বড় প্লেসের আগে আমরা ইউজ করে থাকি ইন, বড় প্লেসে ইন ইউজ করব, আর বড় প্লেসের থেকে যে ছোট প্লেসটা থাকবে তুলনামূলকভাবে সেটাতে আমরা অ্যাট ইউজ করব। যেমন এখানে বললো যে ছোট প্লেসের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়। আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা। ঢাকা অনেক বড় একটা প্লেস, ঢাকার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা হচ্ছে গুলশান, তাহলে গুলশান তুলনামূলকভাবে ঢাকার চেয়ে ছোট, তখন আমরা ছোট জায়গার আগে অ্যাট বসাবো আর বড় জায়গার আগে ইন বসাবো। আচ্ছা, তারপরে বললো বিফোর দি এন্ড অফ দি বিগিনিং অফ এ মান্থ, উইক অর ইয়ার। অর্থাৎ একটা ফ্রেজ যদি থাকে দি বিগিনিং অফ দি মান্থ, দি এন্ড অফ দি মান্থ, অথবা দি বিগিনিং অফ দি উইক, দি এন্ড অফ দি উইক, এই ধরনের, যে উইক অথবা ইয়ারও হতে পারে, এই ধরনের ফ্রেজ যদি থাকে তার আগে আমরা অ্যাট বসিয়ে থাকি। যেমন আই উইল সি ইউ অ্যাট দি এন্ড অফ জানুয়ারি, তাহলে দি এন্ড অফ জানুয়ারি একটা মান্থের এন্ডে বুঝিয়েছে, ঠিক না? অথবা আমাকে যদি বলতো যে আই উইল সি ইউ অ্যাট দি এন্ড অফ 2021, ঠিক আছে, এটা একটা ইয়ারের এন্ড বোঝাচ্ছে। অথবা অ্যাট দি বিগিনিং অফ 2022, এটা একটা আমাকে ইয়ারের স্টার্টিং অথবা এন্ডিং বোঝাচ্ছে। এভাবে মান্থ হতে পারে, উইকও হতে পারে। এই ধরনের ফ্রেজ থাকলে আমরা তখন যে প্রিপোজিশনটা বসাবো সেটা হচ্ছে অ্যাট। ওকে, তারপর বললো টু রেফার এনি মিল টাইম। মিলের যে সময়গুলো আছে, যেমন হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই মিল টাইমের রেফার করে কোনো কিছু আমরা যদি বলি তার আগে আমরা প্রিপোজিশন অ্যাট বসিয়ে থাকি। যেমন প্লিজ কল মি অ্যাট লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমের সময় আমাকে ডাকবে, এটা যদি আমি কাউকে বলছি তখন আমি বলছি প্লিজ কল মি অ্যাট লাঞ্চ টাইম। আচ্ছা, তারপর আমরা অ্যাটের আরও কিছু ইউজ দেখি, যেমন কারোর প্রতি বা কোনো দিকে বোঝাতে। হি ইজ গেজিং অ্যাট মি, হি ইজ গেজিং অ্যাট মি, তার মানে সে আমার দিকে তাকিয়ে আছে। হি ইজ গেজিং অ্যাট মি, কোন দিকে বা আমার কার প্রতি, আমার প্রতি, আমার দিকে। সো আমার এই যে মি এর আগে অ্যাট বসাবো। আচ্ছা, শকড, অ্যালার্মড, ডিলাইটেড, এই জাতীয় অ্যাডজেক্টিভের পরে অ্যাট বসে। যেমন আই ওয়াজ শকড অ্যাট হিজ ফাদার্স ডেথ, আই ওয়াজ শকড অ্যাট হিজ ফাদার্স ডেথ। আর ডিলাইটেড দিয়ে যদি আমি বলতে পারি আই ওয়াজ ডিলাইটেড অ্যাট হিজ গুড রেজাল্ট, ঠিক আছে। এরকম আমরা শকড, অ্যালার্মড অথবা ডিলাইটেডের পরে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসবে। ওকে, এরপরে আমরা যেটা দেখি ফর ইজ ইউজ টু এক্সপ্রেস হাউ লং সামথিং ইজ অর ওয়াজ গোয়িং অন অর কন্টিনিউস। ফর এক্সাম্পল, ফর এ উইক, ফর 2 hours, ফর 2 years। মানে বললো কি, ফর বুঝায় সাধারণত কতক্ষণ সময় ধরে কোনো কিছু চলছিল অথবা চলছে, কন্টিনিউ হচ্ছে। যেমন মাই ফাদার হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 months। এখানে দেখার বিষয় হচ্ছে এই যে হ্যাজ বিন লিভিং, তার মানে কি বসবাস করছে, মানে এখনও কন্টিনিউ হচ্ছে এবং স্টার্টিং ফ্রম মাচ আর্লিয়ার, আরও আগে থেকে স্টার্ট হয়ে একটা কাজ এখনও চলছে, তার মানে এটা কন্টিনিউ হচ্ছে। এখন কতদিন ধরে কন্টিনিউ হচ্ছে, কত সময় ধরে কন্টিনিউ হচ্ছে সেটা আমি বুঝাতে চাচ্ছি, সেজন্য আমি এখানে ফর এনেছি। ফর মান্থস, অর্থাৎ আমার বাবা এখানে বসবাস করছেন কয়েক মাস ধরে, মান্থস কয়েক মাস ধরে। এই জন্য আমরা এখানে ফর দিয়ে বুঝছি কি, ফর দিয়ে বুঝাচ্ছি আমরা পিরিয়ড, রাইট, পিরিয়ড অফ টাইম, অর্থাৎ সময়ের যে পিরিয়ডটা, টাইম পিরিয়ডটা এক কথায় আমরা বুঝাচ্ছি ফর দিয়ে। আচ্ছা, এরপরে যেটা বললো যে ডিউরিং ইজ ইউজ টু সে হোয়েন সামথিং হ্যাপেন্স
ডিউরিং সামার ডিউরিং দ্য নাইট, অর্থাৎ যখন যে সময় কোনো কিছু ঘটেছিল অথবা যে সময় কোনো কিছু ঘটে ওইটাকে আমরা ডিউরিং দিয়ে বুঝাই, ওই সময়কালে। যেমন ইট মাস্ট হ্যাভ রেইনড ডিউরিং দ্য নাইট, মানে বলছে যে রাতে অবশ্যই বৃষ্টি হয়ে থাকবে, রাতে তার মানে ডিউরিং দ্য নাইট দিয়ে কি বোঝাচ্ছি, রাতের সময়কালে, অর্থাৎ রাত যে সময় ধরে অবস্থান করে সেই সময়ে বৃষ্টি হয়ে থাকবে, এটা বোঝাচ্ছি আমি। সো আমরা কখন ডিউরিং ইউজ করি? টু সে ওয়েন সামথিং হ্যাজ হ্যাপেন্ড অর হ্যাপেন্স, যখন কোনো কিছু ঘটেছিল অথবা যখন কোনো কিছু ঘটে থাকে তখন আমরা এটাকে ডিউরিং দিয়ে বুঝাই। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যেমন আমরা বলতে পারি যে আই টেক টি ডিউরিং ব্রেকফাস্ট, অথবা আই স্লিপ ডিউরিং রেইনি ডেজ। তাহলে এখানে কি বোঝাচ্ছি যে আমি ব্রেকফাস্ট যখন হয় ওই সময়ে আমি টি নেই অথবা চা নিয়ে থাকি। আর আমি যদি ওই আই স্লিপ ডিউরিং রেইনি ডেজ বুঝাই, তাহলে বুঝাই যখন বৃষ্টি স্নাত দিন থাকে তখন আমি ঘুমিয়ে থাকি। তাহলে আমি বুঝাতে পেরেছি আশা করি যে যখন কোনো কিছু অ্যাট দ্য সেম টাইম ঘটছে তখন আমি ওটাকে ডিউরিং দিয়ে এক্সপ্রেস করে থাকি, ওই সময়েই আমি যদি আরেকটা কাজ করে থাকি। ডিউরিং দি নাইট, ডিউরিং ডে, ডিউরিং রেইনি ডে এটসেট্রা, অনেক কিছুই হতে পারে। ওকে, তারপর আমরা দেখব অ্যাবাভ এবং ওভারের ইউজ। When one is at a higher level than another, we use either over or above, অর্থাৎ একটা কোনো কিছু যখন অন্য একটা জিনিসের থেকে উপরে থাকে তখন আমরা অ্যাবাভ অথবা ওভার ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, দি প্লেন ওয়াজ ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউডস অর ওভার দি ক্লাউডস, অর্থাৎ মেঘের উপর দিয়ে বিমানটা ফ্লাই করছিল। তাহলে এখানে মেঘের উপর দিয়ে বোঝাতে আমরা অ্যাবাভ দি ক্লাউডস বলতে পারি অথবা ওভার দি ক্লাউডস বলতে পারি। কিন্তু অ্যাবাভ অর ওভার সব ক্ষেত্রে হায়ার লেভেল বোঝাতে একইভাবে ইউজ হয় না। যেমন একইভাবে ইউজ হয় না, আমরা কেমন এক্সাম্পলটা দেখি। হি থ্রিউ দ্য বল অ্যাবাভ দি ওয়াল, এখানে অ্যাবাভের ইউজটা ইনকারেক্ট, বলতে হবে কি হি থ্রিউ দ্য বল ওভার দি ওয়াল, তাহলে এটা হচ্ছে কারেক্ট, ওভার দি ওয়াল বলতে হবে। অ্যাবাভ দি ওয়াল কেন বলতে হবে না? অ্যাবাভ এবং ওভারের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ওভার জেনারেলি গতিশীলের ক্ষেত্রে ওভার ইউজ হয়ে থাকে। যেমন এই যে বলটা যে থ্রো করেছে ওভার দি ওয়াল, বল ওয়াজ মুভিং, তার মানে বলের একটা গতি ছিল। আর আমি যদি বলতাম যে দি বল ওয়াজ অ্যাবাভ দি ওয়াল, তখন কিন্তু এটা কারেক্ট হতো, ইনকারেক্ট হতো না। কিন্তু হি থ্রিউ দ্য বল ওভার দি ওয়াল, তার মানে বলটা তখন গতিশীল অবস্থায়, ওই জন্য এখানে অ্যাবাভের ইউজটা রং, আমরা ইউজ করতে হবে ওভার। ওকে, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওভার আর অ্যাবাভের আরও কিছু এক্সেপশনাল ইউজ। যেমন টু মিন সামথিং অর সামওয়ান মোর দেন ইন এজ অর স্পিড, অর্থাৎ কেউ বয়সের ক্ষেত্রে অথবা স্পিডের ক্ষেত্রে বেশি, এটা বোঝাতে আমরা ওভার ইউজ করে থাকি। যেমন মাই গ্র্যান্ডফাদার ইজ নাও ওভার 90, অর্থাৎ অনেক বেশি বয়স্ক, উনি 90-এর চেয়েও উপরে, 90-এর চেয়েও বেশি। আচ্ছা, আবার স্পিডের ক্ষেত্রে কেমন আমরা ইউজ করতে পারি? যেমন ডোন্ট ড্রাইভ দি কার অ্যাট ওভার 100 কিলোমিটার স্পিড, অ্যাট ওভার 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে আমরা অর্থাৎ 100 কিলোমিটার পার আওয়ারের উপরে গাড়ি না চালানোর জন্য বলা হচ্ছে, তার মানে কি অনেক বেশি স্পিডে না চালানোর জন্য বলা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম এইজ অ্যান্ড স্পিডের সাথে কি যায়, ওভার যায়। এইজ অ্যান্ড স্পিডের সাথে আমরা ওভার ইউজ করে থাকি। আর ইন কেস অফ মেজারমেন্টস অর টেম্পারেচার অর হাইট, মানে টেম্পারেচার অথবা হাইটের মেজারমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো অ্যাবাভ। যেমন দি টেম্পারেচার ইজ 3 ডিগ্রি অ্যাবাভ 0, এখানে কিন্তু আমি ওভার 0 বলবো না, 3 ডিগ্রি অ্যাবাভ 0, অর্থাৎ টেম্পারেচার তো একটা স্কেল থাকে, ঠিক না? যে আমি যদি এটা একটা স্কেল দেই টেম্পারেচারের, এখানে যদি মার্কারি থাকে, এখানে মার্কারি থাকে, আর আমাদের এখানে স্কেলে যে এখানে আমাদের কিন্তু মেজারমেন্টগুলো উঠতে থাকে, রিডিংগুলো উঠতে থাকে। সো মার্কারি যে যত পরিমাণ উপরে যাবে তত পরিমাণ আমাদের টেম্পারেচারটা ইনক্রিজ হয়। তো এখানে বিষয়টা কি অ্যাবাভ দিয়ে আমরা বুঝিয়ে থাকি। অ্যাবাভ মানে যত উপরে যাবে, যত ইনক্রিজ করবে টেম্পারেচার, আমরা তত অ্যাবাভ দিয়ে সেটাকে ডিনোট করব। ঠিক সেমভাবে আমরা কিন্তু যে হাইটটাকেও কিন্তু আমরা অ্যাবাভ দিয়ে ডিনোট করে থাকি। দি সামিট অফ দ্য হিল ইজ 900 মিটার্স অ্যাবাভ দি সি লেভেল, অ্যাবাভ দি সি লেভেল। তাহলে এটা কি বোঝাচ্ছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে এই সামিট, এই হিলের পিকটা 900 মিটার উচ্চতায়,
তাহলে এটাও কিন্তু হাইট বোঝাচ্ছে। সো আমরা দেখেছি যে হাইট বোঝালে আমরা এবং টেম্পারেচার বোঝালে অ্যাবাভ দিয়ে ইউজ করে থাকবো, এবং এজ অথবা স্পিড বোঝালে আমরা ওভার ইউজ করে থাকবো। আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডে দেখি। পরের স্লাইডে যেটা বলছে অ্যাক্রসের ইউজটা আমরা দেখছি। অ্যাক্রস ইজ অফেন ইউজড টু মিন দ্য আদার সাইড অফ সামথিং লাইক রিভার, বর্ডার অর ব্রিজ এটসেট্রা। অর্থাৎ কোনো কিছুর দুই সাইড যদি থাকে, দুই সাইডের অন্য সাইড বুঝাইতে আমরা অ্যাক্রস ইউজ করে থাকি। যেমন রিভার, অ্যাক্রস দি রিভার বলতে আমরা বুঝাবো কি যে রিভারের অপর সাইড। অ্যাক্রস দি বর্ডার বলতে বুঝাবো কি বর্ডারের অপর সাইড। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, হিজ হাউস ইজ জাস্ট অ্যাক্রস দি বর্ডার। অর্থাৎ কি, এটা যদি বর্ডার হয়ে থাকে, আমি এখানে দাঁড়িয়ে বলছি হিজ হাউস ইজ জাস্ট অ্যাক্রস দি বর্ডার, অর্থাৎ তার বাড়িটা হচ্ছে আসলে এইখানে। তাহলে আমি এইখানে যেহেতু বর্ডারের অপর পাশে, তখন আমি এই পাশে দাঁড়িয়ে বলছি যে হিজ হাউস ইজ জাস্ট অ্যাক্রস দি বর্ডার। আচ্ছা, দি ট্রাক ওয়াজ কামিং অ্যাক্রস দি রিভার। দি ট্রাক ওয়াজ কামিং অ্যাক্রস দি রিভার মানে কি, এই যে এটা হচ্ছে একটা নদী, এভাবে নদী চলছে, এখানে একটা নদীর উপর দিয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং একটা ট্রাক এ পাশ থেকে আসছে। তো আমি এখানে দাঁড়িয়ে বলছি কি দি ট্রাক ওয়াজ কামিং অ্যাক্রস দি রিভার, তাহলে নদীর ওপার থেকে এপারে ক্রস করছে, সেজন্য আমরা বলছি অ্যাক্রস দি রিভার। এটা হচ্ছে অ্যাক্রসের ইউজ। আমরা নর্মালি কোনো কিছুর অপর সাইড, ব্রিজ, রোড অথবা বর্ডারের কোনো কিছুর অপর সাইড বুঝাতে আমরা অ্যাক্রসটা ইউজ করে থাকি। আচ্ছা, সাইড অফ এ ফ্ল্যাট, সারফেস এরিয়া ইত্যাদি ক্ষেত্রেও অ্যাক্রস ইউজ করা হয়। যেমন আমি যদি বলি যে লেট আস সুইম অ্যাক্রস দি রিভার, লেট আস সুইম অ্যাক্রস দি রিভার, এখানে কি জন্য অ্যাক্রস ইউজ করেছি? সারফেস এরিয়া, এখানে কিন্তু ওভার হবে না। আমরা কিন্তু নদীর উপরেই আলটিমেটলি সাঁতার কাটছি, ঠিক না? নদীর যে সারফেস এরিয়া তার উপরেই আমরা সাঁতার কাটছি। তো সেই হিসাবে আমার মনে হতে পারে যে আমরা তাহলে কি লেট আস সুইম ওভার দি রিভার দিব? নদীর উপরে যেহেতু সাঁতার কাটছি ওভার দি রিভার দিব না, আমাদের দেখতে হবে যে এখানে আমরা এখানে সুইম করছি রিভারের সারফেস এরিয়ার উপর, ঠিক না? তো সারফেস এরিয়া যখন আমরা ইন্ডিকেট করব তখন ওভার না হয়ে আলটিমেটলি অ্যাক্রস ইউজ করতে হবে। সো দি কারেক্ট sentence will be let us swim across the river, not let us swim over the river. তারপর আমরা দেখি সিন্স আর ফর এর ইউজ। সিন্স আর ফর নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, রাইট ফর্ম অফ ভার্বসে কথা বলেছি। তো আবারও দেখি যে সিন্স আর ফর, এই দুইটা জিনিস আমরা মনে রাখবো কীভাবে। ফর মানে হচ্ছে এক কথায় পিরিয়ড অফ টাইম, আর সিন্স মানে পয়েন্ট অফ টাইম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট অফ টাইম হচ্ছে সিন্স। আমরা বলি না সিন্স 1971 মানে 1971 সাল থেকে, অর্থাৎ কোনো একটা সময় থেকে কোনো একটা পয়েন্ট আমাকে ইন্ডিকেট করা হবে, এই পয়েন্ট থেকে শুরু করে অদ্যাবধি, অথবা এই পয়েন্ট থেকে শুরু করে নেক্সট 20 ইয়ার্স, নেক্সট 50 ইয়ার্স, কিন্তু একটা পয়েন্ট থাকবে, স্টার্টিং পয়েন্ট থাকবে। ওই পয়েন্ট যখন ইন্ডিকেট করা হবে তখনই আমরা সিন্স ইউজ করব, ঠিক আছে? যেমন এক্সাম্পল দেখি, হি হ্যাজ বিন হিয়ার সিন্স ফ্রাইডে লাস্ট। তাহলে কখন থেকে সে এখানে আছে এটা কি ইন্ডিকেট করা হয়েছে না? ইন্ডিকেট করা হয়েছে, বলা হয়েছে যে গত শুক্রবার থেকে, অর্থাৎ আমার এই যে স্টার্টিং পয়েন্ট তার থাকাকালের, তার এখানে অবস্থানকালের যে স্টার্টিং পয়েন্ট, সে পয়েন্ট অফ টাইমটা কিন্তু ইন্ডিকেট করা হয়েছে ফ্রাইডে লাস্ট। যখনই পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করা হবে তখনই আমি সিন্স বসাবো। আচ্ছা, এবার দেখি ফর কখন ইউজ হবে। ফর ইউজ হয় পিরিয়ড অফ টাইমের জন্য, অর্থাৎ এক কথায় আমার যদি ডিউরেশন বুঝায়, কতক্ষণ ধরে, কত দিন ধরে, কত মাস ধরে, কত বছর ধরে, ডিউরেশন যদি বুঝায় সময়ের, তখন আমি কি বসাবো? ফর বসাবো। যেমন আই হ্যাভ নট সিন মাই ব্রাদার ফর এ লং টাইম। এখানে ফর এ লং টাইম মানে কি? অনেক লম্বা সময় ধরে। এখানে ফর এ লং টাইমের জায়গায় আমি যদি দিই ফর 3 ইয়ার্স, আমি যদি দিই ফর 3 ইয়ার্স, তাহলে কি বোঝাচ্ছে? যে আমি আমার ভাইকে 3 বছর ধরে দেখি নাই। তাহলে কত সময় ধরে দেখি নাই, আমি কি সেটা অ্যান্সার পাচ্ছি না? অ্যান্সার পাচ্ছি 3 বছর ধরে। যখন আমার পিরিয়ড অফ টাইম অথবা ডিউরেশন অফ টাইমটা দেওয়া থাকবে তখনই আমরা কিন্তু ফর বসাবো। তাহলে আমরা ইজিলি কীভাবে মনে রাখবো? পয়েন্ট অফ টাইম হলে সিন্স, আর ডিউরেশন অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম হলে আমরা ফর বসাবো। আচ্ছা, এরপরে সিন্স আর ফ্রমের আমরা ইউজগুলো দেখি। পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্সের পাশাপাশি ফ্রমও ব্যবহার করা হয়। যেমন, কিন্তু সিন্স শুধুমাত্র পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। সিন্স শুধুমাত্র পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে যেখানে আমরা সিন্স বসাই পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্সের পাশাপাশি ফ্রমও বসাতে পারি। কিন্তু কখন সিন্স হবে আর কখন ফ্রম হবে এটা আমরা বুঝবো কীভাবে? যখনই পারফেক্ট টেন্স হবে, সেটা পাস্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, যখনই পারফেক্ট টেন্স হবে তখনই আসবে সিন্স।
আদার দেন দিস আমরা কিন্তু ফ্রম বসাতে পারি, যেমন হি হ্যাজ বিন হিয়ার সিন্স ফ্রাইডে লাস্ট। এখানে সিন্স কেন আসলো? কারণ এখানে হ্যাজ বিন, দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক না? আচ্ছা, এখন আমি যদি বলি হি ওয়াজ ফন্ড অফ মিউজিক সিন্স হিজ চাইল্ডহুড, তাহলে এখানে টেন্সটা কোনটা? ওয়াজ ফন্ড অফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স যদি হয় তাহলে এখানে আমরা সিন্স বসাবো না, আমরা কি বসাবো? আমরা বসাবো ফ্রম। হি ওয়াজ ফন্ড অফ মিউজিক ফ্রম হিজ চাইল্ডহুড, এটা হচ্ছে কারেক্ট। তাহলে এখান থেকে শেখার বিষয় কি? শিক্ষণীয় বিষয় হলো যখনই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স থাকবে তখন আমরা পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করার সময় সিন্স বসাবো। আদার দেন দিস আমরা যখন পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করব তখন আমরা ফ্রম ইউজ করব। আচ্ছা, এরপরে আমরা বিফোর, বাই এবং উইথ এগুলোর একটু ইউজগুলো দেখি। স্পেসিফিক সময় বা স্পেসিফিক সময়ের আগে বোঝাতে বিফোর এবং বাই ইউজ করা হয়, যেমন উই হ্যাভ টু বি অ্যাট হোম বাই 6 o'clock অথবা উই হ্যাভ টু বি অ্যাট হোম বিফোর 6 o'clock। এখানে কি বোঝাচ্ছে? এই যে ছয়টা হচ্ছে আমাদের লাস্ট টাইম, স্পেসিফিক একটা টাইম, এর আগে কিন্তু আমাদের উপস্থিত হতে হবে, বাসায় আমাদের উপস্থিত হতে হবে, ঠিক না? তাহলে এর আগে, 6টার আগে, কোনোভাবে এর পরে নয়। যখনই একটা ডেডলাইন হয়ে যাবে, সেটা টাইমের হোক, ডের হোক, ডেটের হোক, তখনই তার আগে আমরা বাই অথবা বিফোর ইউজ করব। বিফোর ইউজ করতে পারি অথবা বাই ইউজ করতে পারি। যেমন এখানে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেই যে উই হ্যাভ টু কমপ্লিট আওয়ার হোমওয়ার্ক বাই 21st October, আমি যদি বলি এটা, তাহলে এখানে কি বোঝাচ্ছে যে 21st October হচ্ছে হলো লাস্ট টাইম, এর আগে কিন্তু আমার কমপ্লিট করে ফেলতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের তাহলে বিফোর আর বাই এর ইউজটা আমরা দেখলাম। এরপরে বললো অ্যানিমেট অর অ্যালাইভ, কারোর দ্বারা কাজ সম্পন্ন হয়েছে বোঝাতে বাই হবে, এবং ইনঅ্যানিমেট কোনো কিছুর দ্বারা কাজ সম্পন্ন হয়েছে এটা বোঝাতে উইথ বসে। এটার এক্সাম্পলটা আমরা যদি বুঝাই, এই যে এক্সাম্পলটা খুব ইজি, দি ডাক ওয়াজ শট বাই মাই ফাদার উইথ এ রাইফেল। তাহলে এই যে ডাক ওয়াজ শট মানে এই হাঁসটাকে যে শট করা হলো, কে করেছে? মাই ফাদার। মাই ফাদার কি লিভিং বিং না? লিভিং বিং। তা লিভিং বিং মিনিং মানে কি? অ্যানিমেট অর অ্যালাইভ, ঠিক না? অ্যানিমেট অর অ্যালাইভ, এক কথায় লিভিং বিং যদি হয় তার আগে আমরা বসাবো বাই। লিভিং বিং এর দ্বারা কোনো কিছু করা হলে তার আগে আমরা বসাবো বাই। আর যদি ইনঅ্যানিমেট কোনো কিছু, অর্থাৎ বস্তু দ্বারা যদি কোনো কিছু করা হয়, ব্যক্তি না, বস্তু দ্বারা, যার প্রাণ নেই, জড় পদার্থ, সেটা দিয়ে কোনো কিছু করা হলে আমরা তখন উইথ বসাবো। রাইফেল এটা একটা ইনঅ্যানিমেট থিং, ঠিক না? এটা একটা ইনস্ট্রুমেন্ট, ইট হ্যাজ নো লাইফ। তাহলে আমরা রাইফেলের আগে বসাবো উইথ এ রাইফেল। আর যেহেতু মাই ফাদার একটা লিভিং বিইং, তাহলে আমরা ফাদারের আগে বসাবো বাই। সো আলটিমেটলি দ্য সেন্টেন্স উইল বি দি ডাক ওয়াজ শট বাই মাই ফাদার উইথ এ রাইফেল। মাই ফাদার অ্যানিমেট, দ্যাট ইজ ওয়াই ইট ইজ প্রিসিডেড বাই বাই। মানে কি? আমার বাবা লিভিং বিং হওয়ার কারণে, অ্যানিমেট হওয়ার কারণে তার আগে কিন্তু বাই বসেছে। আর ইনঅ্যানিমেট অথবা আমার এখানে যার প্রাণ নেই, জড় পদার্থ হওয়ার আগে, রাইফেলের আগে উইথ বসেছে। আচ্ছা, তারপরে আমরা দেখব যে বিটুইন এবং এমাং এর ইউজ। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়েছি, বিটুইন এবং এমাং, কিন্তু তারপর আমরা মাঝে মাঝে এটা ভুল করতে পারি। খুব ইজিলি যদি আমরা মনে রাখি, সেটা হচ্ছে বিটুইন। এখানে কি একটা টু ফ্লেভার আছে না, টু, তাহলে মনে রাখবো কি বিটুইন সবসময় টু এর মধ্যে বসে। মানে যখনই দুইজন ব্যক্তি হবে, দুইটা বস্তু হবে, দুইটা জিনিস হবে, যে কোনো কিছু যদি দুইটা থাকে তার মধ্যে বসবে কে? বিটুইন। যেহেতু বিটুইনের মধ্যে একটা টু ফ্লেভার আছে, ঠিক না? টুইন, এই যে টু এর, এই কারণে এটা টু এর মধ্যে বসবে, দুইজনের মধ্যে বসবে। আর দুইয়ের যদি বেশি হয়ে যায়, সেটা বস্তু হোক, ব্যক্তি হোক, যাই কিছু হোক, তখন আমরা অ্যামাং ইউজ করব। যেমন আমি যদি এক্সাম্পল দেই, মিস্টার করিম ডিভাইডেড দ্য ফুড বিটুইন হিজ টু সানস। বিটুইন হিজ টু সানস, সান কয়জন ছিল? দুইজন ছিল, দুইজনের মধ্যে ভাগ করেছে, তার মানে দুইজনের মধ্যে একটা কাজ সম্পন্ন করছে, তাহলে এখানে বিটুইন হবে। যেহেতু দুইজন, আমার এখানে সাবজেক্ট হলো, আমার এখানে যে ভাগ করেছে, ভাগ করার ক্ষেত্রে আমার দুইজনের মধ্যে ভাগ করতে হচ্ছে, সো আই উইল ইউজ বিটুইন। কিন্তু এখানে যদি টু সন্সের জায়গায় থ্রি সন্স থাকতো, তখনই কিন্তু সেটা অ্যামাং হয়ে যেত, দুইয়ের বেশি হলেই অ্যামাং হয়ে যাবে। আচ্ছা, অ্যামাংয়ের একটা এক্সাম্পল আমরা দেখি, আই ফাউন্ড মাই পেন অ্যামাং অল মাই একাডেমিক ফাইলস। তাহলে কি আমার একাডেমিক ফাইলস অবশ্যই দুইয়ের বেশি ছিল, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ ইউজড অ্যামাং। আই ফাউন্ড মাই পেন, আমি আমার কলমটা খুঁজে পেয়েছিলাম আমার ওই একাডেমিক ফাইলগুলোর মধ্যে।
একাডেমিক ফাইলগুলো যেহেতু মোর দেন 2 ছিল, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ ইউজড অ্যামাং। আর যদি দুইটা একাডেমিক ফাইল থাকতো আমার শুধু, এবং দুইটার মাঝখানে যদি কলমটা থাকতো, তখন আমি ইউজ করতাম কি, আই ফাউন্ড মাই পেন বিটুইন টু অফ মাই একাডেমিক ফাইলস, ঠিক না? কারণ দুইটা আমার একাডেমিক ফাইল, ওই দুইটার মধ্যে আমার কলমটা ছিল, তখন আমি বিটুইন ইউজ করতে পারতাম। কিন্তু আমার একাডেমিক ফাইল 2 এর বেশি, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ ইউজড অ্যামাং। তাহলে আমরা মনে রাখবো কীভাবে, বিটুইনের সাথে 2 এর মিল আছে, দ্যাট ইজ ওয়াই যখনই 2 হবে আমার সাবজেক্টের অর্থাৎ যেটা নিয়ে কাজ করছি আমি, সেটা যদি 2 হয়, সেটা বস্তু ব্যক্তি যেটাই হোক, সেটা যদি 2 হয় সংখ্যায়, তখন আমরা বিটুইন ইউজ করব। আদার দেন দিস উইল ইউজ অ্যামাং। আচ্ছা, এরপর আমরা ইন আর ইনটুর ইউজটা দেখি। কোনো কিছুর ভিতরে থাকা বা কোনো কিছুর অবস্থা বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, তাহলে অর্থাৎ গ্লাসের ভিতরে কোনো পানি নেই, তাহলে আমরা ইন ব্যবহার করেছি, ভিতরে থাকা অবস্থা বোঝাতে, ভিতরে থাকা বোঝাতে, ঠিক না? আর দি বুক ইজ নাও ইন গুড কন্ডিশন, এটা কি বোঝাচ্ছি? এটা অবস্থা বোঝাচ্ছি, বইয়ের অবস্থাটা বোঝাচ্ছি, তখনও আমরা ইন ব্যবহার করেছি। তাহলে কোনো কিছুর ভিতরে থাকা অথবা কোনো কিছুর অবস্থা বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। আর ইনটু কখন ব্যবহার করব? কোনো ব্যক্তি বা বস্তুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর বোঝাতে। ইনটু মানেই আমরা খেয়াল রাখতে হবে যে রূপান্তর, ট্রান্সফরমেশন হবে, একটা অবস্থা ছিল আরেকটা অবস্থায় যাচ্ছে, এই ধরনের একটা চেঞ্জ হবে, তখন ইন না হয়ে ইনটু ব্যবহার হয়। যেমন দি আইস মেল্টস ইনটু ওয়াটার, অর্থাৎ আইস সলিড স্টেটে ছিল, কঠিন অবস্থায় ছিল, সেখান থেকে সে কিন্তু মেল্ট করে গলে গিয়ে সে কিন্তু পানিতে, তরল অবস্থায় পরিণত হচ্ছে। তাহলে কি এটা স্টেট চেঞ্জ হচ্ছে না? স্টেট চেঞ্জ হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমরা ইউজ করব ইনটু। দি আইস মেল্টস ইনটু ওয়াটার। আচ্ছা, আরেকটা দেখি আমরা, হি বার্স্ট ইনটু লাফটার, অর্থাৎ সে নর্মালি ছিল, হঠাৎ করে সে হাসিতে ফেটে পড়লো, বার্স্ট ইনটু লাফটার। তাহলে এই যে তার অবস্থার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে ট্রান্সফরমেশন হলো, দ্যাট ইজ ওয়াই এখানে আমরা ইনটু ইউজ করব। আচ্ছা, এরপর হলো টু, টুয়ার্ডস আর আপের ইউজটা আমরা দেখি। দিক বা লক্ষ্য বোঝাতে টু বা টুয়ার্ডস বা আপ ব্যবহার করা হয়। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে সে স্কুলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোন দিকে যাচ্ছে? স্কুলে যাচ্ছে, টু। আচ্ছা, হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, তাহলে এখন টুয়ার্ডস আর টু এর মধ্যে পার্থক্য কি? টু বললে বলবো আমরা সে স্কুলে যাচ্ছে, আর টুয়ার্ডস স্কুল মানে হচ্ছে স্কুলের দিকে যাচ্ছে। আচ্ছা, পার্থক্যটা আমি এখানে বুঝাই। হি ইজ গোয়িং টু স্কুল বললে শিওরলি সে স্কুলেই যাচ্ছে, সে কিন্তু স্কুলেই যাচ্ছে, তার মানে সে হি উইল ল্যান্ড আপ অ্যাট স্কুল, সে কিন্তু স্কুলে গিয়েই থামবে, স্কুলের ক্লাসরুমেই বসবে। আর আমি যদি বলি হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, তার মানে হচ্ছে স্কুলের দিকে যাচ্ছে। এখন স্কুলের দিকে গিয়ে সে কিন্তু স্কুলে নাও যেতে পারে, স্কুলের পাশে সে কোনো একটা রেস্টুরেন্টেও যেতে পারে। এটা হচ্ছে টুয়ার্ডস আর টু এর মধ্যে পার্থক্য। আমি যদি এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে সেটা বোঝাতে চাই, তখন হচ্ছে আমি বোঝাবো যে টু, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু মার্কেট, মার্কেটে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু কনসার্ট, কনসার্টে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে টুয়ার্ডস, তখন আমি বলবো যে ওই দিকে, ওই স্পেসিফিক আমার যে ইনস্টিটিউশন তার দিকে যাচ্ছে। আমি যদি বলি হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট, তাহলে কিন্তু সে মার্কেটের দিকে যাচ্ছে, মার্কেটের পাশে কিন্তু একটা হসপিটাল থাকতে পারে, আলটিমেটলি সে হসপিটালে যেতে পারে। টুয়ার্ডস বললে কিন্তু এটা বোঝাচ্ছে না যে স্পেসিফিক সে ওখানেই ফাইনালি যাচ্ছে, কিন্তু টু বললে আমি বুঝবো যে ওইখানেই সে ফাইনালি যাচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্স। কিন্তু আলটিমেটলি টু এবং টুয়ার্ডস দুইটা দ্বারাই দিক বা লক্ষ্য বোঝানো হয়ে থাকে। ওকে, তারপরে আমরা দেখি যে অন দি আদার হ্যান্ড ইন সাম কেসেস প্রিপোজিশনস হ্যাভ নো ইউসেজ। আচ্ছা, বললো কি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনের কোনো ইউজই হয় না। যেমন আমি যদি বলি দি পোয়েট ডিসক্রাইবস অ্যাবাউট হিজ বুক, এটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের সাথে আমরা প্রিপোজিশন ইউজ করব না। এখানে ডিসক্রাইবস আর বুক, ডিসক্রাইবস এই ভার্বটার কিন্তু অবজেক্ট আছে বুক, সো এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা দি পোয়েট ডিসক্রাইবস হিজ বুক এটুক বললেই যথেষ্ট। আমার এখানে অ্যাবাউটটা কিন্তু রিডান্ডেন্ট, আননেসেসারি, এটা আমার দরকার নেই। সুতরাং দি কারেক্ট সেন্টেন্স উইল বি দি পোয়েট ডিসক্রাইবস হিজ বুক। আচ্ছা, আর কোন ক্ষেত্রে আমরা ইউজ করব না প্রিপোজিশন? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে। যেমন আই ট্রাইড উইথ মাই হার্ট অ্যান্ড সোল টু সলভ দি ম্যাটার। এখানে হার্ট অ্যান্ড সোল এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক না? আমি ট্রাই করেছি, কিভাবে ট্রাই করেছি? বাই মাই হার্ট অ্যান্ড সোল, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের আগে আমি কিন্তু উইথ বসাবো না, কোনো প্রিপোজিশন আমি ইউজ করব না। তাহলে এটার কারেক্টটা কী হবে? কারেক্টটা হবে আই ট্রাইড মাই হার্ট অ্যান্ড সোল টু সলভ দি ম্যাটার। এই যে হার্ট অ্যান্ড সোলের আগে আমি এক্সট্রা কোনো প্রিপোজিশন বসাবো না। আচ্ছা,
এবার আমরা কিছু এক্সারসাইজ করি। মোস্ট ড্যাশ দি বয়েজ ওয়ার ড্যাশ ওহিও। ওহিও যদি আমরা জানি, ওহিও কিন্তু একটা প্লেসের নাম, স্টেটের নাম, ঠিক না? তাহলে এখানে কি বলবো আমরা? ওয়ার ফ্রম ওহিও। আর এখানে কি হবে? মোস্ট অফ দি বয়েজ, মানে ছেলেদের বালকদের বেশিরভাগ, ঠিক না? মোস্ট অফ দি বয়েজ। সো মোস্ট অফ দি বয়েজ ওয়ার ফ্রম ওহিও। এরপরে কি আসে? উই ডিসাইডেড ড্যাশ গেট এ কোক আউট ড্যাশ দ্য মেশিন, ঠিক না? তাহলে এখানে কি হবে? উই ডিসাইডেড টু গেট এ কোক, টু গেট এ কোক আউট অফ দি মেশিন, আউট অফ দি ভেন্ডিং মেশিন, ভেন্ডিং মেশিনে থেকে সে কোক বের করার চেষ্টা করেছে। আর এখানে কি এরপরে কি হবে? 3 নম্বরে বললো ড্যাশ রিটার্নিং ড্যাশ দি ভ্যাকেশন হি ডিসাইডেড টু ফিনিশ রিডিং হিজ নোভেল। তাহলে ভ্যাকেশন থেকে ফিরে এসে, এটাই তো বোঝাতে চাচ্ছে। তো ভ্যাকেশন থেকে ফিরে এসে তাহলে আমরা এখানে বসাতে হবে কি? আফটার। সো এখানে হবে আফটার রিটার্নিং ভ্যাকেশন থেকে, তাহলে কি? ফ্রম দি ভ্যাকেশন, আফটার রিটার্নিং ফ্রম দি ভ্যাকেশন হি ডিসাইডেড টু ফিনিশ রিডিং হিজ নোভেল। আচ্ছা, এরপরে দেখি অল ড্যাশ এ সাডেন। এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রিপোজিশন, আমরা শুরুতে পড়েছিলাম। তাহলে এই কমপ্লেক্স প্রিপোজিশনটা আমরা যদি ফিল আপ করি কি হবে? অল অন এ সাডেন, ঠিক না? অল অন এ সাডেন কমপ্লেক্স প্রিপোজিশন। অল অন এ সাডেন, হঠাৎ করেই দি পুলিশ শোড আপ, হঠাৎ করেই মানে পুলিশদের আমরা দেখতে পেলাম অথবা পুলিশরা হাজির হলো। ড্যাশ দি সামার উই ওয়েন্ট ড্যাশ দি বিচ এভরিডে। এখানে কি বসবে? আমরা পড়েছি না যে ড্যাশ দি উইন্টার ড্যাশ দি সামার, তাহলে তখন কি হয়? ওই সময়ে, সামারের সময়কালে, উইন্টারের সময়কালে কি হয়? ডিউরিং হয়, রাইট? তাহলে আমরা এখানে বসাবো ডিউরিং দি সামার। এখানে হবে ডিউরিং দি সামার উই ওয়েন্ট টু দ্য বিচ এভরিডে। তাহলে কি? ডিউরিং দ্য সামার উই ওয়েন্ট টু দ্য বিচ এভরিডে, অর্থাৎ গ্রীষ্মকালে আমরা প্রতিদিনই বিচে গিয়েছিলাম। এই ছিল আমাদের এক্সারসাইজ, এবং আমাদের এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমরা আজকে ক্লাস শেষ করে ফেললাম। আশা করি সবাই প্রিপোজিশনের ব্যাপারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং এখন থেকে আমরা প্রিপোজিশন নিয়ে যে কোনো কোয়েশ্চেন আসলে খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।